নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। শুরু করছি সোজা সাপটা। আজকের সোজা সাপটা উত্তরবঙ্গ নিয়ে। ব্যাটল গ্রাউন্ড উত্তরবঙ্গ। এই উত্তরবঙ্গে বারবার আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ঘাঁটি গেড়ে বসে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই উত্তরবঙ্গে রাজবংশী ভোট, মতুয়া ভোট, আদিবাসী ভোট, মুসলিম ভোট, নানা ধরনের ভোট রয়েছে এবং পাহাড়ের ভোট। এই উত্তরবঙ্গে 8টা আসন, এই 8টা আসনে কারা জিতবে কারা হারবে তা নিয়ে দড়ি টানাটানি চলছে। 19-এর ভোটে উত্তরবঙ্গ দেখেছে বিজেপির হাওয়া। 21-এর ভোটেও তৃণমূলের প্রবল হাওয়ার মধ্যেও উত্তরবঙ্গে নিজেদের জমি টিকিয়ে রাখতে পেরেছিল বিজেপি। এবারে উত্তরবঙ্গে কি হবে তা নিয়েই, গোটা উত্তরবঙ্গ নিয়েই আজ আমাদের মেগা ডিবেট সোজা সাপটা। আর আজকের এই অনুষ্ঠানে যারা এসেছেন তাদের সাথে পরিচয় করিয়ে দিই। আমার একদম ডান দিকে রয়েছেন পার্থপ্রতিম রায়, প্রাক্তন সাংসদ, তৃণমূল কংগ্রেসের পক্ষে। তার পাশে রয়েছেন বিজেপির পক্ষে রাজু সাহা। রাজু, আপনাকে স্বাগত আমাদের। রয়েছেন বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য। সুমন, আপনাকেও স্বাগত। আমার বাঁদিকে রয়েছেন নান্টু পাল, বিজেপির পক্ষে বলার জন্য। নান্টু, আপনাকে স্বাগত। পাশে রয়েছেন বামেদের পক্ষে বলার জন্য পার্থ মৈত্র। পার্থবাবু, আপনাকে স্বাগত। এবং রয়েছেন এখানকার ডেপুটি মেয়র রঞ্জন সরকার, তৃণমূল কংগ্রেসের পক্ষে বলার জন্য। রঞ্জন, আপনাকেও স্বাগত। সঙ্গে রয়েছেন আমার সহকর্মী তমশ্রী। তমশ্রী আপনাদের কাছে যাবে, আপনাদের প্রশ্ন নেবে। আপনারা যাকে প্রশ্ন করতে চান, যার সাথে কথা বলতে চান, তার সাথে কথা বলতে পারবেন, প্রশ্ন করতে পারবেন, কিন্তু প্রশ্নটা সংক্ষিপ্ত করবেন। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। আমাদের অনুষ্ঠানে প্রথম দফায় প্রত্যেক বক্তা 2 মিনিট করে বলার সুযোগ পাবেন কেন মানুষ তৃণমূল, বিজেপি বা বামেদের ভোট দেবে তা নিয়ে বলার জন্য। আমার প্রথম বক্তা আজকের এই অনুষ্ঠানে পার্থপ্রতিম রায়, তৃণমূল কংগ্রেসের পক্ষে। শুভ সন্ধ্যা, সকলকে নমস্কার। আজকে এই মেগা ডিবেটে আমরা যে বিষয়টা আলোকপাত করতে চাইছি সকলে মিলে, উত্তরবঙ্গে প্রথম দফায় ভোট হচ্ছে। প্রথম 3টি লোকসভায় কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, পরবর্তী ধাপে ধাপে উত্তরবঙ্গের সবকটি লোকসভায় নির্বাচন হবে। আমরা নিশ্চিতভাবে জানি যে পশ্চিমবঙ্গের এই উত্তর প্রান্ত মাল্টি ডাইমেনশনাল। এখানে ইউনিটি ইন ডাইভার্সিটির সঠিক যথার্থতা আমরা এখানে দেখতে পাই। বহু বাচিক গোষ্ঠীর মানুষ এখানে, চা বাগান রয়েছে, পাহাড় রয়েছে, সমতল রয়েছে, ডুয়ার্স রয়েছে। এখানকার মানুষের বিভিন্ন আঙ্গিকের চাহিদা রয়েছে। কিন্তু বিগত 2014 থেকে 2019 এবং 2019 পেরিয়ে আজকে 2024 বিজেপি মানুষকে যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে এবং উত্তরবঙ্গে বারে বারে ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহরা এসেছেন, অনেক বড় বড় কথা বলেছেন। 14তে আমরা শুনেছি, 19-এ শুনেছি, কিন্তু তার বাস্তবায়ন আমরা 2024-ও লক্ষ্য করতে পারছি না। এই যে মানুষের সঙ্গে প্রতারণা করা, এই যে মানুষকে ঠকানো হচ্ছে প্রত্যেকবার, এর সমুচিত জবাব নিশ্চিতভাবে উত্তরবঙ্গেরও মানুষ এবার বিজেপিকে দেবে। কেন এই কথা আমি বলছি? আমার মনে রয়েছে 2014-র আগে প্রধানমন্ত্রী প্রত্যেকটা জায়গায় বক্তৃতা দিয়ে গিয়ে বলতেন, আমি চাওয়ালা, চা বাগিচার মানুষের জন্য তিনি নাকি অনেক কিছু ভাবেন, চা বাগানগুলোকে অধিগ্রহণ করবেন। কিন্তু 2024 আজকে হতে চললো, এখনো চা বাগান অধিগ্রহণ হয়নি। আজকে কোচবিহারে যে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেছেন রাজবংশী সমাজের মানুষের স্বার্থে কর্মসূচি রূপায়ণ করবেন, নারায়ণী সেনা তৈরি করবেন, পঞ্চানন বর্মাকে নিয়ে কর্মকাণ্ড হবেন। আজকে 2024, 10 বছর পেরিয়ে গেছে, এই কর্মকাণ্ডগুলো হয়নি। আজকে সার্বিকভাবে নদী ভাঙন উত্তরবঙ্গের একটা বড় সমস্যা। নিশ্চিতভাবে একটা রাজ্য সরকারের যে অর্থনৈতিক পরিকাঠামো, সেখান থেকে দাঁড়িয়ে নদী ভাঙন সমস্যা সর্বতোভাবে সমাধান করা সম্ভব নয়। কেন্দ্রীয় সরকারের একটা যথার্থ ভূমিকা দরকার। আজকে ব্রহ্মপুত্র বোর্ড উত্তরবঙ্গের এই নদী ভাঙনে কোনো টাকা বরাদ্দ করে না। আমি সাংসদ থাকাকালীন বারে বারে প্রশ্ন উত্থাপন করেছি, ব্রহ্মপুত্র রিভার ফান্ড থেকে টাকা বরাদ্দ করা হয়নি। গঙ্গার ভাঙন, সেটা নিয়ে কেন্দ্রীয় সরকারের কোনো হেলদোল নেই। এ সমস্ত কিন্তু ভোট বাক্সে নিশ্চিতভাবে মানুষ এবার তার প্রতিফলন ঘটাবে। এবং সব থেকে বড় কথা, বাংলাকে বঞ্চনা যারা করছে, 100 দিনের কাজের টাকা আটকেছে, আজকে আবাস যোজনার টাকা আটকেছে, এবং সব থেকে বড় কথা
100 দিনের মজুরি বৃদ্ধির ক্ষেত্র বাংলার প্রতি যে চরম বঞ্চনা, 7% বৃদ্ধি হলো বাংলায়, উত্তরপ্রদেশে 11%। কেন এই বৈষম্য? প্রধানমন্ত্রীর কাছে রা নেই। কথায় কথায় সন্দেশখালির কথা বলছে, অথচ মণিপুর সহ উত্তরপ্রদেশ সহ মধ্যপ্রদেশে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, সেখান নিয়ে কোনো কথা নেই। প্রধানমন্ত্রী এলেন 2 দফায়, কোচবিহারে, জলপাইগুড়িতে, ধূপগুড়িতে ঝড় বিধ্বস্ত মানুষের জন্য তিনি কোনো কথা বলেননি। এটা দুর্ভাগ্য, এটা দুর্ভাগ্য। তার জবাব ভোট বাক্সে পড়বে এবারের এই নির্বাচনে। ধন্যবাদ পার্থ। পার্থ 3 মিনিট বলেছে, তো সুতরাং আমরা প্রত্যেক বক্তাকে 3 মিনিট করে বলার সুযোগ দিচ্ছি। পরের বক্তা নান্টু পাল। নমস্কার, শুভ সন্ধ্যা। উত্তরবঙ্গের এই নির্বাচন আমাদের কাছে, বিজেপির কাছে খুব গুরুত্বপূর্ণ। আপনারা সকলেই জানেন যে উত্তরবঙ্গ স্বাধীনতার পর যে উন্নয়ন করার কথা ছিল সেই উন্নয়নটা হয়নি। উন্নয়নটা যেটা করার কথা ছিল সেই উন্নয়নের ক্ষেত্রে আমরা জানি যে এখানকার পর্যটনের শহর, আমরা জানি এখানকার চায়ের শহর, আমরা জানি এখানকার খেলাধুলোর শহর, আমাদের এখানে ট্যুরিজমের শহর এবং তিস্তা টি ট্যুরিজম এবং টিম্বারের জন্য বিখ্যাত ছিল। উত্তরবঙ্গের ঘেরা আছে ভুটান, নেপাল, বাংলাদেশ পার্শ্ববর্তী দেশগুলোর উপরে। তাই আমরা এই সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, মানুষ আমাদের আশীর্বাদ করেছেন। মোদিজি চাই প্রথমবারই চেষ্টা করেছেন পর্যটনকে, বিকাশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। পর্যটনের বিকাশের ক্ষেত্রে আপনারা দেখবেন যে পর্যটনের ক্ষেত্রে সবচেয়ে বেশি উন্নয়নের ক্ষেত্রে মোদিজিটা বলেছেন যে এখানে আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তৈরি করা। এই পর্যটনের ক্ষেত্রে যেটা ব্যাকলট হয়ে আছে, আমাদের বাগডোগরা এয়ারপোর্টকে আন্তর্জাতিক করে দেওয়ার 3000 কোটি টাকার বরাদ্দ করেছেন। মোদিজি যেটা করেছেন, এনজিপি রেলওয়ে স্টেশনটাকে উত্তরবঙ্গের আন্তর্জাতিক মান তৈরি করার জন্য এবং আলো দেশকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছেন। এবং আপনারা দেখবেন যে এখানে পর্যটনের ক্ষেত্রে একটা বিরাট বিকাশের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং পর্যটন আমাদের উত্তরবঙ্গে একদিকে যখন পাহাড়, একদিকে যেরকম ডুয়ার্স, আমাদের তিস্তা, আমাদের চা বাগান, এটাকে নিয়ে কেন্দ্র করে চা বাগানটা সত্যিকারেরই স্বাধীনতার আগে থেকে চা শ্রমিকরা ওখানে থাকেন। সেই চা শ্রমিক যে চাহিদা, তাদের যে ন্যূনতম বিষয়গুলো, দীর্ঘদিন তাদের আন্দোলন তাদের হয়নি। মিনিমাম ওয়েজেস যেটা করা দরকার, বিজেপি সব পরিচালিত যেখানে আছে সেখানে 350 টাকা পেলেও এখানে 250 টাকা বেশি পাচ্ছে না। চা শ্রমিকের যে ইউনিয়নগুলো সংগঠন করা হয়েছে, সেই কমিটি তৈরি করার ক্ষেত্রে শুধুমাত্র টিএমসি এর যারা চায়ের সঙ্গে যুক্ত নয় এমন ব্যক্তিত্বকে নিয়েই চা বাগানের ইউনিয়ন করে চায়ের যে মূল সমস্যা, শ্রমিকদের যে দীর্ঘদিনের পাট্টা থেকে শুরু করে বিভিন্ন সমস্যা, তার সমাধান হয়নি। আমাদের নদীর কথা বলা হচ্ছে, তিস্তা নদীর জন্য আমাদের জলের জন্য প্রচুর টাকা দেওয়া হয়েছে। শিলিগুড়ি পৌরসভাকেও জলের জন্য কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছেন, হিলসকে টাকা দিয়েছেন এবং এই জল আজকে কদিন আগে মেয়রের বক্তব্য দেখছিলাম, তিস্তাতে পড়ি পড়েছে। তাই আমাদের কাছে আগামী দিনে শিলিগুড়ি এই জল প্রকল্পর টাকা কেন্দ্র সরকার ঘর ঘরে জল, বাড়ি বাড়িতে জল পৌঁছে দেওয়ার যে প্রতিশ্রুতি, যেটা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় প্রতিটি বাড়িতে জলের বাড়িতে নিয়ে যাওয়া, কেন্দ্র সাহায্য পাওয়ার পরেও এরা করছে না। তাই আমাদের এমপির সঙ্গে আমরা চাইছি প্রতিটি জায়গায় মানুষ মোদিজিকে দেখে পদ্মচিহ্নে পড়বে। ধন্যবাদ নান্টুদা। পরের বক্তা পার্থ মৈত্র। 19 থেকে 24 এই 5টা বছর এই বাংলার বুকে একদিকে যেমন দেশের সরকার এবং রাজ্যের সরকার আমরা দেখতে পাচ্ছি। তো এই দেখার মধ্যে দিয়ে মানুষ কি পেলেন, মানুষ বিচার করবেন। তো মানুষ এতটাই পাচ্ছে
যে আজকে আপনারা হয়তো অনেকে জানেন না যে মালদা থেকে সুরাটে দুটো ট্রেন ছাড়ে। এই ট্রেনগুলো কেন ছাড়ে? যে পরিযায়ী শ্রমিকদেরকে গুজরাটে কাজ করানোর জন্য নিয়ে যাওয়া হয়। তাহলে বাংলায় ভিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে, যে কারণে বাংলায় কোনো শিল্প নেই কুমারগ্রাম দুয়ার থেকে সুন্দরবন পর্যন্ত। আর বিজেপি সরকার ট্রেন চালু করে দিয়ে এই বাংলা থেকে সেই ছেলেগুলোকে নিয়ে গিয়ে নিজেদের রাজ্যে বাড়ির কাজ করানোর জন্য নিয়ে যাচ্ছে। অর্থনীতিটা হচ্ছে এখানে। আজকে কুমারগ্রাম দুয়ারের বেশ কয়েকজন শুনলাম তৃণমূলের নেতা তারা গিয়ে অন্য দলে যোগদান করলেন। কেন করছেন, কি কারণে করছেন? যে গোটা পশ্চিম বাংলা আজকে একটা বদ্ধভূমি, সে সন্দেশখালী হোক আর সেটা আপনি সিবিআই এনআইএ কে দিয়ে রাজনীতি হোক, গোটা পশ্চিম বাংলায় আজকে দেশের সরকার এমনভাবে তার রাজ্যটাকে মানে দখল করার চেষ্টা করছে, এনআইএ সিবিআই কে সে রীতিমতো নিজের শাখা সংগঠন করে নিচ্ছে। আর অন্যদিকে লক্ষ্মীর ভান্ডার, হতশ্রী এইসবের মধ্যে দিয়ে নিজের দলের লোককে কাটমানি, তোলাবাজি এগুলোর সুযোগ করে দেওয়া। আমাদের মূল দাবি চা বাগান থেকে শুরু করে উত্তরবঙ্গে যে কৃষি এলাকা, এই এলাকাতে আজ পর্যন্ত দেশের সরকার, রাজ্যের সরকার একটাও কোনো শিল্প তৈরি করতে পারলো না কেন? একটা বেকার যুবকের কাজ দিতে পারলো না কেন? কেন আজকে প্রত্যেকটা শিক্ষাক্ষেত্রে জালিয়াতি হচ্ছে? কেন আজকে নতুন করে একটা কলেজ বিশ্ববিদ্যালয়ে রিক্রুটমেন্ট হচ্ছে না? আজকে বেকার যুবকরা কাজ পাচ্ছে না কেন? এই প্রশ্নগুলো আমরা বামেরা সর্বত্র তুলে ধরার চেষ্টা করছি। গলাবাজি করে পশ্চিমবাংলা অনেক দিন চলছে। যেমন আমরা বলতে পারি নন্দীগ্রামে কি হয়েছিল কেউ জানে না, কিন্তু শিলিগুড়ির বুকে তৃণমূল নন্দীগ্রামের মা সাজিয়েছিল। আর আজকে সন্দেশখালী থেকে লোক নিয়ে এসে বিজেপি হচ্ছে, মিটিং করাচ্ছে তৃণমূলের বিরুদ্ধে। ফলে পাপ কখনো বাপকে ছাড়ে না। তৃণমূল যা করেছে বিজেপি আজকে তাই করছে। কয়েকদিন বাদে মানুষ সেটা বুঝে নেবে সত্যিকারের বন্ধুকে। সুমন ভট্টাচার্য। দেখুন, আপনি যেটা বললেন সেটা তো সত্যি। 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপি উত্তরবঙ্গে মাত্রাতিরিক্ত সাফল্য পেয়েছিল। 2024-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের সামনে এটা সুযোগ ছিল এবং কংগ্রেসের সামনেও সুযোগ ছিল যে এই পুরো হিসেবটাকে পাল্টে দেওয়া। 2024-এর লোকসভা নির্বাচনে আমি বলছি যে তার কারণ অন্তত 4টে সিটে মালদা, উত্তর দক্ষিণ, রায়গঞ্জ এবং বালুরঘাট যদি তৃণমূলের সাথে কংগ্রেসের ভোট যোগ হয় তাহলে বিজেপি গভীর চাপে পড়ে যায়। অর্থাৎ যেটা 7-1 ছিল সেটা সঙ্গে সঙ্গে 4-4-এ চলে আসে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, মানে দুর্ভাগ্যটা অনেক দিক থেকে, কংগ্রেসের নেতা অধীর চৌধুরী এবং সিপিএম এর নেতা মোহাম্মদ সেলিম যেমন নিজেদেরকে মুর্শিদাবাদে আবদ্ধ রেখে দিয়েছেন, তারা যেমন সত্যি ভাবেননি যে উত্তরবঙ্গে কি হওয়া দরকার, তেমনি পারহ্যাপস তৃণমূলও ভাবেনি যে এই জোটটা করাটা কতটা জরুরি। কারণ আপনি যদি জাস্ট সিম্পল নাম্বার গেমে দেখেন, মালদা উত্তর এবং দক্ষিণে কংগ্রেস এবং তৃণমূলের ভোট যোগ করলে এবং রায়গঞ্জ যেখানে কংগ্রেস চতুর্থ হয়েছিল সেখানেও যদি কংগ্রেসের সাথে তৃণমূলের ভোট যোগ হয় বিজেপি ধারে কাছে আসতে পারে না। ইভেন বালুরঘাট যেখানে সুকান্ত মজুমদার 30,000-এর কাছাকাছি ভোটে জিতেছিল সেখানেও কংগ্রেসের একজন সংখ্যালঘু প্রার্থী 40,000 ভোট পেয়েছিল। ফলে পুরো ইকুয়েশনটা বদলে যেতে পারত, কিন্তু সেটা দুতরফই করা হয়নি। দর্শকরা যে কথাটা বলছিলেন সেটাও গুরুত্বপূর্ণ যে কোচবিহার যেখানে যদি কংগ্রেস ফরওয়ার্ড ব্লকের সাথে, আমি যদি বামেদের কথা মেনে নিই, কংগ্রেসের সাথে ফরওয়ার্ড ব্লকের ঐক্য হয়েছে, তাহলে কংগ্রেস সেখানে এমন একজনকে কেন প্রার্থী করলো আবার যে গত লোকসভা নির্বাচনে মাত্র 19,000 ভোট পেয়েছিল। এবং ফরওয়ার্ড ব্লকের সাথে কংগ্রেসের এই যে ঝগড়াটা, সেই ঝগড়াটা কংগ্রেসকে দক্ষিণবঙ্গে নেপাল মাহাতোকে মানে সেটা হার্ট করছে। নেপাল মাহাতোর বিরুদ্ধে হয়তো ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিয়ে দেবে। এই যে পুরো ইকুয়েশনটা, মানে উত্তরবঙ্গের গোটা ইকুয়েশনটা, যেহেতু উত্তরবঙ্গে কংগ্রেস পুরনো দল, এখানে বরকত গনি খান চৌধুরীর একটা প্রভাব রয়েছে এবং সেই প্রভাবকে কাজে লাগাতে পারত কংগ্রেস, তৃণমূল যদি তার সঙ্গে হাত মেলাতো তাহলে পুরো ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যেতে পারত। কিন্তু পারহ্যাপস মানে তৃণমূল এবং কংগ্রেসের যে
মধ্যে যে দ্বন্দ্ব, সেটা বিজেপিকে অনেকটা অ্যাডভান্টেজ দিচ্ছে। অন্তত 4টি আসনে তো বটেই, মালদা উত্তর, দক্ষিণ, রায়গঞ্জ, বালুরঘাট। যদি বিজেপি আবার সফল হয়, তাহলে কিন্তু এই দুই পক্ষের নেতৃত্বকেই ভাবতে হবে যে উত্তরবঙ্গে কেন আমরা জোট করলাম না। পরের বক্তা রাজু সাহা। নরেন্দ্র মোদীর যে স্বপ্ন বিকাশিত ভারত, সেই বিকাশিত ভারতের স্বপ্ন, সেই বিকাশিত ভারতের স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে। এবং উত্তরবঙ্গের যে দুর্নীতি, উত্তরবঙ্গের যে নানা জাতি নানা বর্ণের বসবাস, উত্তরবঙ্গকে সেভাবে বঞ্চিত করে রাখা হয়, তারই প্রতিফলন 2014-তে 8টা লোকসভার 7টা দিয়েছে। উত্তরবঙ্গ বিশেষ করে চা বাগান, ট্যুরিজম যে ডেভেলপ করার বিষয় ছিল, সেগুলোর থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল। তো নরেন্দ্র মোদীর হাত শক্ত করার জন্য মানুষ আশা রেখেছে এবং পরবর্তীতে যে কথা রেখেছিলেন আমাদের প্রধানমন্ত্রী, তার উন্নয়নের জন্য একের পর এক উন্নয়নমূলক কাজ আপনারা শিলিগুড়িবাসী যারা বসে আছেন এখানে তারা দেখতে পাচ্ছেন যে 4 লেনের রাস্তা, তার সাথে সাথে শিলিগুড়িকে রিং রোড করার যে বাস্তবায়িতা, সেবক থেকে যে আমাদের রংপুর রেল স্টেশন এবং বিমানবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর, রেল স্টেশন, একের পরে হাইওয়ে থেকে শুরু করে, সেটা তার অবদান। শিলিগুড়ির মানুষ যে আশীর্বাদ করেছে তার প্রতিফলন একের পর এক কেন্দ্রীয় সরকার দিয়ে যাচ্ছে। এবং যেভাবে দুর্নীতি হয়েছে, গরু থেকে শুরু করে নদীর বালির থেকে শুরু করে রাস্তায় গেলে তৃণমূলের চোর বলে, আমরা বুক খুলে রাস্তায় চলি, আমাদের বলার কেউ সাহস পায় না চোর। তৃণমূল নেতারা রাস্তাতে গেলে চোর বলে বাড়িতে লোক রাখে। বিশেষ করে সন্দেশখালী যে দিশা দেখিয়েছে, বিশেষ করে সন্দেশখালী যে দিশা দেখিয়েছে সারা ভারতবর্ষকে, এটা লজ্জা বাঙালিদের কাছে। আমাদের কলঙ্ক, আমাদের মায় বোনেদের কলঙ্ক সেখানে। একের পর এক সন্ত্রাস, একের পর এক শিক্ষামন্ত্রী জেলে, স্বাস্থ্যমন্ত্রী জেলে, একের পর এক মন্ত্রী জেলে। তারা আজকে বড় বড় কথা বলছে, মানুষ বিজির উপর রাস্তা রয়েছে, এই চোরদের সব জেলে ঢুকবে বলছি আমরা। তো মানুষ আমাদের উপর আস্থা রেখেছে, যে উন্নয়নের ধারা রেখেছে, এই উন্নয়ন কেন্দ্রীয় সরকার একের পর এক করে যাচ্ছে। উত্তরবঙ্গের মানুষকে যে বঞ্চিত করেছিল, তারই প্রতিফলন নরেন্দ্র মোদীকে দিয়ে। পরের বক্তা রঞ্জন। উত্তরবঙ্গ, এই কথাটাতে আমার একটা আপত্তি আছে। এটা পুরো পশ্চিমবঙ্গ, এটা একটা উত্তর পূর্ব ভারতের গেটওয়েতে আমরা এখন বসে আছি, যেটা শিলিগুড়ি। এবং উত্তর পূর্ব ভারতের যে মূল অংশ পশ্চিমবাংলার কোচবিহার থেকে পরপর 8টা যে আসন, এবার এই অষ্টাদশ নির্বাচনে আমাদের যে বিষয়টা আমরা সামনে আনতে চেয়েছি, সেটা হচ্ছে যে আমাদের গত 2 বছরে আমাদের রাজ্য থেকে জিএসটির নামে 4,60,000 কোটি টাকা, যেটা দেশের সরকার রাষ্ট্রের শক্তি দিয়ে তারা অন্যায়ভাবে এখান থেকে নিয়ে গেছেন। এবং তার অংশীদারিত্ব হিসেবে ফেডারেল স্ট্রাকচারে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় 1,60,000 কোটি টাকা, যেটা আমাদের হকের টাকা, পাওনার টাকা, সেই অর্থ না দিয়ে বাংলাকে বিজেপি এবং তার সহযোগী দলেরা যেভাবে ভারতবর্ষের মাটিতে বারবার অপমান করছে, এর বিরুদ্ধে এবার বাংলার মানুষ তারা ভোট দিতে যাচ্ছেন। এবং বাংলায় সবচেয়ে বড় যেটা আমাদের কাছে আজকের দিনে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আগামী দিনে আমাদের এই বিজেপি যে সংস্কৃতি বাংলার রাজনীতিতে আমদানি করলেন, যে ক্ষমতায় থাকবে, যতদিন থাকবে, সে একদলীয় শাসন ব্যবস্থা এবং তার অন্তর্ভুক্ত যে এজেন্সিগুলো রয়েছে, ইডি, সিবিআই, এনআইএ, এটা দিয়ে ক্ষমতায় টিকে থাকার যে ব্যবস্থা বর্তমান রাষ্ট্রের সরকার করে চলেছেন, এটা কিন্তু এবারকার ভোটে বুমেরাং হতে চলেছে। মানুষ তার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এই যে 5টা মৌলিক অধিকার সংবিধান আমাদেরকে দিয়েছে, এবং মানুষ যে অধিকারের উপরে আজকে দাঁড়িয়ে আছে, সেই অধিকার থেকে আজকে আমরা বঞ্চিত হচ্ছি। আজকে
বাংলাকে শুধুমাত্র বাংলাকে অপমান করার জন্য বারবার বাংলার যারা ভাষা জানে না, সংস্কৃতি জানে না, যারা বাংলায় আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কোথায় জানে না, তার জন্ম ভিটে কোথায় জানে না, যারা স্বামী বিবেকানন্দকে সম্মান দেয় না, যারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেয়, তারা যখন বাংলায় এসে আদো আদো বাংলায় ভাঙা বাংলায় কথা বলে, সোনার বাংলার কথা 2021-এ বলে 77-এ অল আউট হয়েছিলেন, এবারও আপনারা যদি একইভাবে দেখেন, এই সরকার, বর্তমান কেন্দ্রের সরকার এবার যেতে চলেছে এবং তার সূচনা করবে 19 এপ্রিলের ভোট জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কুচবিহার। আপনারা যেভাবেই বলেন না কেন, এবার শুরু হচ্ছে তৃণমূলের জয় দিয়ে এবং বিজেপি সারা ভারতবর্ষে অন্যায়ের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বরকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে ভারতবর্ষে প্রতিষ্ঠা পেতে চলেছে, এটা নিশ্চিত থাকুন। রঞ্জন সরকার, রঞ্জন যা বলল, রঞ্জন বলছে, রঞ্জনের বক্তব্য, আপনারা যেভাবে সেন্ট্রাল এজেন্সিকে ব্যবহার করছেন, ইডি সিবিআই কে কাজে লাগাচ্ছেন, এনআইএ কে কাজে লাগাচ্ছেন, মানুষ তার যোগ্য জবাব উত্তরবঙ্গ থেকে শুরু করবে। দেখুন, উনি আমার বক্তব্য যেটাই বলেছেন, কিন্তু একটা জায়গায় বুঝতে হবে, ইডি সিবিআই আমরা লাগাইনি, কোর্টের নির্দেশে ইডি সিবিআই কাজ করছে। দ্বিতীয়টা একটা জায়গায় বুঝতে হবে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার কথা বলা হচ্ছে। আজকে অন্ন চুরি হচ্ছে, বাসস্থানের টাকা চুরি হচ্ছে, আজকে বস্ত্র লুণ্ঠিত হচ্ছে, আজকে মানুষ তাই প্রতিবাদ করছে, টাকাই দেননি তো চুরি হবে কোথা থেকে? মাধ্যমে যাচ্ছে, আদালতের 2 বছরে মাধ্যমে কত টাকা যাচ্ছে। দিয়েছেন সেটা হিসেব দিন আজকে না। উত্তরবঙ্গের বিভিন্ন অভিষেক জায়গাতে বন্দ্যোপাধ্যায় 100 দিনের ইতিমধ্যে কাজের 150 টাকা, দিন ধরে বলছেন সেই আপনারা টাকাগুলোতে ওপেন গরিব চ্যালেঞ্জে মানুষের টাকা, তার সামনে যে কাউকে উত্তরবঙ্গের পাঠান, মানুষের পাওয়ার ভারতবর্ষের কথা, প্রধানমন্ত্রী এসে সেই দাঁড়ান, টাকাগুলো দিয়ে জানিয়ে যারা এখানে পাওয়ার কথা শ্বেতপত্র পাচ্ছে প্রকাশ না, করুন না। বাসস্থানের যে যে গত 3 টাকা দেওয়ার বছরে কথা, একটি টাকাও দিয়েছেন মোদিজি কিনা? যে টাকা দিয়েছেন বাসস্থান তৈরি করার জন্য, সেই বাসস্থানের টাকা লুট হচ্ছে। যারা প্রকৃত মানুষ, গরিব মানুষ পাওয়ার কথা, যে রাজনীতি করুন না কেন, সেখানে দেখা যাচ্ছে যারা বাসস্থানের টাকা পাচ্ছে না। আজকে আমরা দেখতে পাচ্ছি ঝড়ে উল্টিয়ে যাচ্ছে টিন, মানুষ আজকে রাস্তায় দাঁড়িয়ে আছে। তার কারণ কি? ময়নাগুড়িতে ঝড়ে যেটা হলো, মানুষ বাসস্থানের টাকা কেন পায়নি? আজকে টিএমসি কে তার জবাব দিতে হবে। কেন্দ্র সরকার বারবার বলেছেন প্রতিটি মানুষের বাসস্থানের টাকা দেওয়া হবে, সেই টাকা দেওয়ার জন্য কেউ না বলেনি, দল দেখেনি, কিন্তু যারা পাওয়ার কথা তারা পায়নি। বড় লোকের বাড়ি, তার বাড়ির পাশে তার আত্মীয়কে টাকা দেওয়া হয়েছে, কোন গরিব মানুষকে বঞ্চিত করা হয়েছে। এটা আমরা বলছি না, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, টিভি মিডিয়া দেখিয়েছে। এত গরিব মানুষ টিনের চাল ঝড়ে উঠিয়ে যাচ্ছে, তাদের কেন বাসস্থানের টাকা পায়নি? একটা কথা আজকে শুনুন, TMC কে সেই কথা জবাবটা শুনুন। দিতে হবে। 2018 সালে নরেন্দ্র মোদী সংসদে দাঁড়িয়ে বলেছিল 22 সালের মধ্যে সবার বাড়িতে ছাদ হবে। আজকে মোদির গ্যারান্টি শূন্য। এত কেন্দ্রীয় এজেন্সি এসেছে, এত সংস্থা এসেছে, তারা আবাস যোজনার কোথায় দুর্নীতি খুঁজে পেয়েছে? কেন বাড়ি দিতে পারলো না? তার জবাব নেই। 100 দিনে দুর্নীতি বলেছেন, শুনুন। উত্তরপ্রদেশে সব থেকে বেশি ভুয়ো জব কার্ড 75 লক্ষ। উত্তরপ্রদেশে কেন 100 দিনের টাকা বন্ধ হয়নি? কেন বাংলায় বন্ধ হয়েছে? জবাব নেই। বাংলায় আসলে 21-এ হেরে গিয়েছে। হারের জ্বালা মেটাতে গিয়ে বাংলার মানুষের পেটে লাথি মারছেন। জবাব 2024 লোকসভা নির্বাচনে পাবেন। আর দুর্নীতির কথা বলছেন, দুর্নীতির কথা শুভেন্দু অধিকারীকে নারদ মামলায় টাকা নিতে দেখা গিয়েছে। বিজেপি আপনারা দেখিয়েছেন, তাকে কেন সিবিআই ইন্টারোগেট করছে না? আজকে অজিত পাওয়ারদেরকে কেন টাকা হচ্ছে না? হেমন্ত শর্মাদের কেন টাকা হচ্ছে না? সে নিয়ে কোনো জবাব নেই। তার উত্তর আপনাদেরকে দিতে হবে। মানুষ ভোট দিচ্ছে না। রাজু, বলছি আমরা কত বোকা যে দুটো দল এইরকম ভাবে ঝগড়া করছে, আর আমার বাড়ির ছেলেমেয়েরা যখন দেখে টিভি তখন তারা বলে যে বাবা অথবা মা, এত ব্যাড নিউজ যদি থাকে সেই টিভি আমি দেখবো কেন?
আপনারা এই যখন generation ক্ষমতায় কে ছিলেন আপনারা- মানুষ কথা বলতে এই পারতো না। জেনারেশনকে আপনারা আপনারা যখন যে ক্ষমতায় জায়গাতে ছিলেন নিয়ে CPM, গেছেন মানুষ সেই কথা জায়গায় বলতে দুটো পারতো দল না। মিলে তৃণমূল আজকে কংগ্রেসের যেভাবে আমলে নষ্ট করছেন, তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ বদনাম কিন্তু করতে আপনাদেরকে পারেন, জবাব এটা দেবে। এইটা আপনাদের কোনো সময় আলোচনা গণতন্ত্র ছিল সভা না, হবে না। রক্ত চক্ষু দল উপেক্ষা করে নিয়ে মানুষ আপনারা কথা ঝগড়া বলতে করে পারে না। কি লাভ হচ্ছে আপনাদের তাতে? মুখে এগুলো মানায় না। আসল কথাটা আলোচনা আপনারা করুন। গণতন্ত্রকে শিল্পটা বলি হবে দিয়েছেন কবে? বাংলার বুকে। লোকের উন্নয়ন হবে কবে? আজকে নান্টুদা বললেন ওখানে ঝড় হয়েছে, ঝড়ে বাড়ির চাল উড়ে গেছে, টাকা পাচ্ছে না। খোঁজ দিয়ে দেখেছেন কে কত টাকা পেল, কিভাবে তো তারা আছে, কে গিয়ে খোঁজ দিচ্ছে? ভোটের জন্য ওখানে যাওয়া বারণ, প্রশাসন ব্যারিকেড লাগিয়ে দিয়েছে, কোনো ট্রান নিয়ে যাওয়া যাচ্ছে না। একটা গ্রামের মধ্যে আপনারা জানেন হাঁস মুরগি ছাগল গরু কিচ্ছু নেই, মানুষগুলো কোথায় আছে কেউ জানে না। মুখ্যমন্ত্রী আছে ছবি তুলে নিয়ে চলে গেছে। আরে তার জন্যই তো মুখ্যমন্ত্রী এরকম মুখ্যমন্ত্রী যিনি রাত 11টায় ওই ঝড়ের রাতে নিজে পৌঁছে যান, সারা রাত ধরে একজন মুখ্যমন্ত্রী তিনি ঘরে ঘরে পৌঁছে যান। আপনাদের কোনো নেতা যায়নি এখনো পর্যন্ত। ঝড়ের রাতে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যিনি ওই রাত 11টায় পুঁটিমারি যিনি স্কুলে রাত্রি ময়নাগুড়ি 2টার সময় পৌঁছেছেন। গিয়ে ময়নাগুড়িতে চলে গেছে, গিয়ে যেখানে সমস্ত ঝড় হয়েছে উনি মানুষের সেখানে যাননি। সমস্ত ব্যবস্থা যেখানে করেছেন। ঝড় হয়েছে উনি ঠিক আছে, জাননি। ঠিক আছে, পার্থদা। পুঁটিমারি আপনি স্কুল জানেন না পর্যন্ত আমি গেছে, গেছি। কেন জানবো না? পার্থ আমিও ছিল, গেছি। আমরা নিজেরা আমিও গেছি। গেছি তো। আপনি নিজে না জানেন জেনে না, লড়াই যেই করছি না বলছেন তো। এসব গল্প, এসব আমরা লোকে বলছি দেখেছে, আপনাদের এই দুই লোকে দলের দেখেছে, ঝগড়াতে গলার আওয়াজে লোকে গরিব মানুষ দেখেছে। বঞ্চনা করছে। আসছি, লোকে পার্থ, দেখেছে, আসছি। কে গরিব গেছে। মানুষকে বঞ্চিত করছে। রাজু দুটো দলের ক্ষমতা দেখিয়ে গরিব মানুষকে বঞ্চিত করা চলবে না। আসছি পার্থ, আসছি। রাজু, আপনারা আবাস যোজনার টাকা দিচ্ছেন না, আপনারা 100 দিনের কাজের টাকা দিচ্ছেন না, আপনারা গ্রামের গরিব মানুষদের বঞ্চিত করছেন, বারবার অভিযোগ উঠছে। তার তথ্য প্রমাণ সহকারে হাইকোর্টের রায়ে একের পর এক মন্ত্রী যে মুখ্যমন্ত্রীর কথা বলেছে তার একের পর এক মন্ত্রী জেলের ভিতরে। হাইকোর্ট তার কোনো দলের না, সবাই আমরা হাইকোর্টের উপর আস্থা রেখে করছি, তাহলে একের পর এক মন্ত্রী জেলে কেন? এই বীরভূমের রাজা গরু চাল চোর থেকে শুরু করে বালু চোর, চাল চোর, শিক্ষা। আজকেরও একটা রায় দেখেছেন, আজকের একটা রায় 2014 সালের এসসি যাদের পরীক্ষা 60,000 শিক্ষকদের একটা যখন তখন তাদের চাকরি চলে যেতে পারে, সেই পরিস্থিতি দাঁড়িয়েছে। একের পর এক দুর্নীতি সামনে সেটা আসছে, রাখবেন না, আবাসের টাকা এই যে অভিযোগ একের পর একটা হিসাব দিচ্ছে না। হিসাব যদি না দেয়, অডিট রিপোর্ট যদি না দেয়, তথ্য যদি না দেয়, কেন দিবে? টাকার যে টাকা দেওয়া হয়েছে সেটা আটকে দিয়েছে। আরে গত 3 আমি বছরে একটা একটা আপনাদের টাকা একটা দিয়ে কথা বলি। থাকলে আপনাদের নেতাদেরকে বলুন না, আপনাদের নেতাদের বলুন যে গত 3 বছরে একটি টাকাও ঘরের এবং 100 দিনের যদি দিয়ে থাকেন, আমি অভিষেক আপনাদের- বন্দ্যোপাধ্যায় আমি আপনাদের চ্যালেঞ্জ সামনে বলতে জানিয়েছেন, চাই, আমার- আজ অব্দি আপনাদের দার্জিলিং সরকারের কোন জেলায়- মন্ত্রী কোন নেতা তার সামনে দাঁড়ানোর হিম্মত হচ্ছে না কেন? পশ্চিমবঙ্গে টাকা দেননি, না দিয়ে মিথ্যে 76 কথা লাখ, বলছেন, 76 লাখ এটা ঘরের মানুষ আবাস যোজনার বুঝতে টাকা পারছে। দেওয়া হচ্ছে, 76 সেই লাখ টাকা 76 লক্ষ পুরো লোকের আবাস টাকা যোজনার টাকা দেওয়া হয়েছে, আজকে টাকার তথ্য সরকার, নাই। রাজ্য সরকারকে 76 মমতা লাখ বন্দ্যোপাধ্যায়কে লোকের দিতে আবাস হচ্ছে যোজনার ঘরে টাকা ঘরে দেওয়ার গিয়ে তথ্য নাই। 100 দিনের টাকা 100 দিনের লাখ, এবং 130 মমতা লক্ষ লোকের বন্দ্যোপাধ্যায় 100 দিনের বলেছে টাকা দেওয়া হয়েছে, তার কোনো তথ্য এই নেই। 11 লক্ষ মানুষের একের পর এক ঘর দুর্নীতি সামনে রাজ্যের আসছে, সরকার চেষ্টা করছে। আগামী একটা বিষয়ে- 31 ডিসেম্বরের মধ্যে করে দেবেন। পার্থ, প্রধানমন্ত্রী তো আমারও প্রধানমন্ত্রী, আমি তার প্রতিটা কথা বিশ্বাস করি এবং মানুষের যে আবেগ যে দুর্নীতি তদন্ত করতে হবে এটাও আমি বিশ্বাস করি। তো তাহলে যদি নান্টুদার বা যারা বিজেপি করেন তাদের কেমন লাগে যখন তাদের পাশে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী বলেন যে কংগ্রেস কোনো কাজ করেনি? আর দ্বিতীয়ত যাদের বিরুদ্ধে এই দর্শকরা দুর্নীতির অভিযোগ করছে তারা যখন দল বদলে গেরুয়া শিবিরে চলে যায়। গোটা দেশে 23 জন এমন নেতা ছিলেন যাদের বিরুদ্ধে ইডি সিবিআই তদন্ত করছিল। আমি পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী, কার্তিক পাল এদের নাম বলছি না। তারা যখন দল বদলে বিজেপি হলো তখন তাদের বিরুদ্ধে সমস্ত তদন্ত বন্ধ হয়ে গেল। যেখানে দাঁড়িয়ে তদন্তের কথা বলা হয়েছে, শুভেন্দুকে বলা হলে সেই সঙ্গে আরো 5 জন টিএমসি লিডারের নাম আসে। আরে আমি বলছি হাকিম, ফিরে দেখাতে সবাই বলে বলছি সবাইকে জেলে ম্যাথুস কে কেন না, কেন শুভেন্দু অধিকারীকে ইন্টারভিউ না, না, একটা জায়গায় যে ম্যাথুস না, না, উত্তর নেই।
শোনো, আজকে ম্যাথুসটা কে? মধ্যপ্রদেশে শোনো, গিয়ে এই অজিত ম্যাথুসটা পাওয়ারকে কার 3,000 কোটি সৃষ্টি? টাকার এটা দুর্নীতিগ্রস্ত কে করতে করেছিল। হবে? তাকে কেন কে? মুখ্যমন্ত্রী সেই করা হলো? টাকাটা কারা করেছিল? তাদের কাছে কোনো উত্তর পুরোটাই নেই। দেখা বিজেপি গেছে আসলে TMC সত্যিকারের ওয়াশিং করলো, মেশিন, TMC সেখানে মধ্যে দুর্নীতিগ্রস্তদের লড়াই ঢুকলে এবং সাদা হয়ে যায়। সাজিয়ে এটা একটা ভারতবর্ষে ঘটনা করেছিল। কাগজের পার্লামেন্টে চলেছিল। দোষী করতে আমি- হবে। আমি প্রশ্ন ভোটার ভুয়া বলে সেটা পার্লামেন্টে চলেছিল। বেহসসহ পাঁচজনকে দল দোষী বদল করা নিয়ে হয়। দল বদল- এক মিনিট, আপনাকে এক মিনিট, জানতে হবে নান্টু, এক মিনিট, ম্যাথুসকে, নান্টু, এক মিনিট। ক্যালকাভিসকে কারা পিছনে ছিল, এক কারা মিনিট। টাকা দিয়েছিল সেটা এক মিনিট, দল বদল নিয়ে কথা হচ্ছে। আপনাদের এই উত্তরবঙ্গেরই দল বদল নিয়ে কথা যে উঠছে, উত্তরবঙ্গেরই একটি সিট আছে, একটা সিট আছে রায়গঞ্জ আসন। সেখানে কংগ্রেসের যিনি প্রার্থী ভিক্টর, তিনি ছিলেন বাম থেকে কংগ্রেসে এসেছেন। তৃণমূলের যিনি প্রার্থী, তিনি ছিলেন বিজেপিতে, তিনি বিজেপি থেকে তৃণমূলে এসেছেন। আবার বিজেপির যিনি প্রার্থী, তিনি দল বদল করে কংগ্রেস তৃণমূল হয়ে বিজেপিতে এসেছেন। সুতরাং সব দলেই এদেশে দুষ্ট, এ নিয়ে কোনো বক্তব্য নেই। বক্তাদের প্রশ্ন নেবো। তমশ্রী প্রশ্ন নেবো। আমি বিজেপির কাছেই প্রশ্ন করতে চাই যে দিদি আমাদের জন্য যা করেছে, উনি আমাদের জন্য কি করেছেন? উন্নয়নে যে কি দিয়েছে বলেন। আপনার প্রায় 5 বছর ধরে এই আমাদের কোভিডের থেকে যে চাল, গরিব মানুষদের চাল থেকে শুরু করে একের পর এক জিনিস দিয়ে যাচ্ছে। আপনার হলো খাদ্য থেকে শুরু করে আবাস যোজনা। আপনার শিলিগুড়িতে 1100 কোটি টাকার জলের প্রকল্পের টাকা দিয়ে শিলিগুড়িতে জল প্রকল্পের যে টাকা, তার নিয়ম অনুযায়ী 67% রাজ্য সরকার এবং ইওলবি দেয়, 33% টাকা সেটা রাজ্য সরকার দেয়। সুতরাং জল প্রকল্পের টাকা কেন্দ্রের সরকার দিয়েছে, এই মিথ্যে কথাগুলো বলে ঘরের টাকাও 60-40, ঘরের টাকাও কিন্তু 60% এবং 40% রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের টাকা। কারোর ঘরের থেকে টাকা দেয় না। ঠিক আছে, টাকা রাজ্যের মানুষের ঘাম রক্ত ঝরানো টাকা জিএসটির মাধ্যমে নিয়ে যাচ্ছে। দার্জিলিং লোকসভাতে 2450 কোটি টাকা কেন্দ্রীয় সরকার অনুদান দিয়েছে, 2450 কোটি টাকা। রাজু প্রশ্ন নেবো। তার মধ্যে কোন বিধানসভা কি দিয়েছে বলতে পারবো? প্রশ্ন নেবো প্লিজ। তৃণমূল যে চোরিগুলা করছে, চোরের যে ট্যাগটা লেগেছে, আর যে ধর্ষক মহিলাদের যে ধর্ষণ করেছে, এর উত্তরটা দিতে পারবে? আপনি চোর বললেন, নিশ্চিতভাবে আমাদের দলের বেশ কিছু নেতা মন্ত্রী আজকে জেলবন্দি দুর্নীতির জন্য। আজকে প্রশ্ন করি, যে অজিত পাওয়ারকে, এনসিপির নেতা, যাকে 3000 কোটি টাকার দুর্নীতিগ্রস্ত মামলায় অভিযুক্ত করেছিল স্বয়ং প্রধানমন্ত্রী, তাকে কেন মহারাষ্ট্রে উপমুখ্যমন্ত্রী করা হলো? হিমন্ত বিশ্ব শর্মা, যার নামে রোজ ভ্যালির সব থেকে বড় দুর্নীতির অভিযোগ ছিল, তাকে কেন বিজেপি মুখ্যমন্ত্রী করলো? তার জবাব নেই। শুভেন, তোমার উত্তর শোনো। এবং আজকে পশ্চিম বাংলা মহিলাদের জন্য সব থেকে সেফেস্ট রাজ্য, কলকাতা সেফেস্ট সিটি। মণিপুরে 300 জন মহিলা ধর্ষিতা হয়েছে, নগ্ন করে হাঁটানো হয়েছে। প্রধানমন্ত্রী তাদের নিয়ে বক্তব্য নেই কেন? তারা ধর্ষক, এটা থেকে প্রমাণিত হয় বিজেপি শাসিত রাজ্যগুলো ধর্ষণের কারখানায় পরিণত হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা বলেছে সরকারের ক্ষমতা এলে 3000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিবে। 17টা রাজ্যে বিজেপি ক্ষমতায়, সেখানে তো এখনো লক্ষ্মীর ভান্ডার চালু হয়নি। লক্ষ্মী ভান্ডার পশ্চিমবঙ্গের নিজস্ব আয়ের টাকার থেকে লক্ষ্মী ভান্ডার করছে। নিজস্ব আয়টা কি? সবচেয়ে বেশি মদ বিক্রি হচ্ছে পশ্চিমবঙ্গে, দুয়ারে মদ দিচ্ছে। মদের আয় সবচেয়ে বেশি ভারতবর্ষে পশ্চিমবঙ্গে। সেই মদের টাকা থেকে লক্ষ্মীর ভান্ডারে দিচ্ছেন। তাতে কি হচ্ছে? আপনি 1000 টাকা পাচ্ছেন, আর ছেলেরা, ওনার হাজবেন্ড লোকরা তা 3000 টাকার মদ খাচ্ছেন। 1000 টাকা স্ত্রী পাচ্ছেন, আর তার হাজবেন্ড এই মদের বাড়িতে মদের পাউচ বিক্রি হচ্ছে, সেই মদের টাকা দিয়ে 3000 টাকার মদ খাচ্ছেন। আমি এখানকার কর্পোরেশনের ডেপুটি মেয়র যিনি আছেন, আমি ওনাকেই প্রশ্ন করতে চাই, শিলিগুড়ির যে এই যানজট, ওনারা বলছেন উন্নয়ন করছে, এবার নির্বাচনে, কর্পোরেশন নির্বাচনে ওনারা বলেছিলেন যে এই যানজট থাকবে না। এবং যদি দেখা যায় বিধান রোড শালুগাড়ার থেকেও যদি আপনি এনজিবি গামী কখনো চলেন, মা বোনেরা তো আজকাল মার্কেটে আসে, কোথাও আজ পর্যন্ত চোখে দেখা যায়নি শৌচালয়। প্রথমত আপনি যে রাস্তাটার কথা বললেন, যে বিধান মার্কেট থেকে আপনি সেবক মোড়ের দিকে যেতে টয়লেট দেখতে পান না, আপনি
মাখনভোগের সামনে গেলে আপনার খুশি হবেন আপনি, সেখানে অলরেডি টয়লেট উদ্বোধন হয়েছে। এসএন বোসের সামনে টয়লেট উদ্বোধন, শুনুন আগে কথা বলেছেন এটা আরে কাজটা হয়েছে বলেই তো বললাম, আপনি গিয়ে ব্যবহার করতে পারবেন। আর যেটা আরেকটা বিষয় যেটা উনি বললেন, যানজটের বিষয়ে আপনি বললেন, আমরা দায়িত্বে এসেছি 25 মাস হলো এই শহরে 25 মাসের মধ্যে কিছু না হলেও আপনি যদি হিলকাট রোডে যান আপনি দেখবেন হিলকাট রোড চওড়া করা হচ্ছে, সেবক রোডে যাবেন সেবক রোড চওড়া করা হচ্ছে, বর্ধমান রোডে যাবেন 100 কোটি টাকার কাজ হচ্ছে ফ্লাইওভার সহ। উত্তরটা শুনুন, ফ্লাইওভার সহ 100 কোটি টাকার কাজ হচ্ছে। আপনারা আগামী ডিসেম্বর মাসের মধ্যে, আমরা যা বলি আমরা সেটা করি, আগামী ডিসেম্বর মাসের মধ্যে শহরের রূপ পরিবর্তন করে দেব আমরা। রায়গঞ্জে আমরা জানতাম যে এইমস হবে, রায়গঞ্জ থেকে এইমসটাকে সরিয়ে দক্ষিণবঙ্গে কেন নিয়ে যাওয়া হলো? বিষয়টা হচ্ছে উত্তরবঙ্গ যে বঞ্চিত, আমরা কি প্রশ্ন তুলতে পারি না? এখানে যারা বসে আছি তাদের জন্য উত্তরবঙ্গ যদি একটা ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা হতো, এইমস হতো রায়গঞ্জে, তাহলে কি আমরা উপকৃত হতাম না? এবং বিজেপি দলের কাছেও এটা প্রশ্ন যে গেল 10 বছর ধরে আপনারা এখানে ক্ষমতায় রয়েছেন, অন্তত এমপি রয়েছে, আপনারা কি করলেন এই বিষয়টা নিয়ে? এইমস কল্যাণীতে হয়েছে ঠিকই, কিন্তু এর পাশাপাশি আমরা উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি দেখি প্রত্যেকটা জেলায় জেলায় মেডিকেল কলেজ স্থাপন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে শুরু করে সার্বিক উন্নয়নের সার্বিক ব্যাপকতার একটা পরিবেশ পরিসর তৈরি হয়েছে এবং স্বভাবতই এই পরিসরগুলো অনেক বৃদ্ধি পেয়েছে। এটা অস্বীকার করবার জায়গা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে সার্বিকভাবে উত্তরবঙ্গে ডেভেলপমেন্ট হয়েছে, সেটা চোখকে দেখলেই দেখা যায়। কেউ যদি জোর করে ঠুলি পড়ে থাকে এটা দুর্ভাগ্য। আপনারা কি করেছেন রাজু? নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে 211 কোটি টাকা দেওয়া হয়েছে, তার নতুন সুপার স্পেশালিটি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে। আপনারা কি করেছেন? আমরা হয়নি কেন আপনারা এইমসের জন্য? এইমসের তো আমাদের যেটা চিন্তা ভাবনা ছিল রায়গঞ্জে যেটা হবে সেটা জমির অধিগ্রহণের ব্যাপার ছিল, কিন্তু রাজ্য সরকার জমি না দিলে কেন্দ্র সরকার কিভাবে করে? না তো 10 বছরে এতগুলো এমপি থাকা পরে হলো না কেন? কি উদ্যোগ নেওয়া? এটা তো দ্বিচারিতা করছেন। যখন কোনো কিছু করতে পারছেন না তখন রাজ্য সরকার কেন্দ্র সরকার করে না। না এয়ারপোর্ট বড় হতে পারে, এইমস হতে পারে। একটা অভিযোগ দ্বিচারিতা। রাজু একটা অভিযোগ একটা অভিযোগ আছে, রায়গঞ্জে বিজেপির প্রার্থী বদল করা হয়েছে এই কারণে যে তিনি এইমস এর প্রতিশ্রুতি দিয়ে এইমস আনতে পারেননি। আমি তো বলছি জমি অধিগ্রহণ তো কেন্দ্রীয় সরকার এসে করবে না, জমি অধিগ্রহণ রাজ্য সরকার করে দিবে। উত্তরবঙ্গের যদি চিন্তা রাজ্য সরকারও করতে পারতো তো। কেন্দ্রীয় সরকার তো তার বাজেট অনুমোদন করেছে, সেটা করলো না, রাজ্য সরকার উত্তর দেবে। না এক্ষেত্রে আমার নির্দিষ্ট একটা বক্তব্য আছে। বলুন। সেটা হচ্ছে যে বিজেপির পক্ষ থেকে যে বলা হলো, তৃণমূল তার বক্তব্য রেখেছে, তার নির্দিষ্ট কারণ আছে, এইমসে করতে পারেনি, পরিষ্কার বলে দিচ্ছে। তাই সে প্রত্যেকটা জেলায় সে জেলা হাসপাতালগুলোকে বলে দিচ্ছে মেডিকেল কলেজ। জলপাইগুড়ি গিয়ে পরিষ্কার দেখা যায় মেডিকেল কলেজ কত বড়। আমি অন্য প্রশ্ন বলতে যাচ্ছি, সেটা হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনের পাশে সাউথ কলোনি এলাকায় একটা বড় সেন্ট্রাল স্কুল তৈরি হচ্ছে। কার জমিতে? রেলের জমিতে। রেলের প্রচুর জমি পড়ে আছে। তাহলে আটটা এই এতগুলো বিজেপির এমপি এইমসটাকে এইরকম রেলের কোনো জমি খুঁজে বার করে যদি তৈরি করতে পারতো তাহলে কি হতো? সেই উদ্যোগ কি নেওয়া হয়েছে? আমি এই বিষয়টা বিজেপির হয়ে আমি উত্তর দিয়ে দিই। নিশীথ প্রামাণিক স্পোর্টস হাব করতে চেয়েছিল রেলের জমিতে, সেখানে অলিম্পিয়ান তৈরি হবে, এখন সেখানে গরু ছাগল চলে যাচ্ছে। শিলিগুড়িতে সাইডটা চলে গেল, সেই জন্য শিলিগুড়ির সাইডটা চলে গেল অন্য জায়গায়। নাটুরা উত্তর দিচ্ছে, শিলিগুড়ির সাইডটা চলে গেল অন্য জায়গায়। আমরা এইমস এর পক্ষে, উত্তরবঙ্গে অন্য জায়গায় খেলতে যাবে। বলছি এইমস হোক আমরা চাই। উত্তরবঙ্গে কিন্তু রায়গঞ্জে যখন জমির জটের জন্য হয়নি, আমরা বারবার কেন্দ্রীয় সরকার এইমস এর পক্ষে ছিল, জমি কিন্তু সেই সময় পাইনি। এবারও আমরা বলেছি আমাদের ইস্তার বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গ এইমস করতে হবে। রায়গঞ্জে নির্বাচন সেখানে 2019 নির্বাচন বিজেপি লড়েছিল। মনে করে দেই
আমরা উত্তরবঙ্গে এমসের পক্ষে, কোথায় হবে সেটা জমি যেখানে পাবো সেখানে সেখানে রাজ্য সরকার জমি দিয়েছে, এই কিন্তু কথাটা আমরা বলুন। বারবার টাকা দিয়েছি সেই হাসপাতালগুলো চলছে না। আপনারা ভুলে যান, উত্তরবঙ্গ দ্বিচারিতা মেডিকেল করেন, কলেজ যখন বন্ধ বড় অবস্থা, কাজ হয়, আমরা রাজ্য এমসের সরকার পক্ষে, জমি দেয়, তখন আপনারা সেটাকে অস্বীকার করেন। সেটা জনগণ ঠিক সুমনের কাছে আসো। সুমন, উন্নয়ন নিয়ে তো চর্চা আছে, পাল্টা দাবি পাল্টা দাবি রয়েছে। কোথাও কি ওটা উত্তরবঙ্গ জুড়ে এই রাজনীতির সঙ্গে ধর্মের একটা মিশেল বা ধর্মের একটা হাওয়া উত্তরবঙ্গে রয়েছে বলে মনে হচ্ছে? আমার মনে হয় নিশ্চিতভাবেই আছে। বিশেষ করে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পরে বিজেপি অবশ্যই তাদের রাজনীতিতে ধর্ম এবং মেরুকরণকে ব্যবহার করার চেষ্টা করছে, এবং হয়তো অনেকগুলো আসনে কোচবিহার বা কি বলে রায়গঞ্জে তার কিছুটা সুফলও পেতে পারে বিজেপি ধর্মকে ব্যবহার করার। আমার একটা অন্য 10 সেকেন্ডের ইন্টারজেকশন আছে। আমি ভেবেছিলাম বামেদের নেতারা বললেন না বলে আমি একটু সুযোগ নিচ্ছি। আমি নান্টুবাবুর বক্তব্যের সাথে একদম একমত। প্রধানমন্ত্রী আমাদের ভ্যাকসিন দিয়েছেন, প্রধানমন্ত্রী আমাদের রাস্তা দিয়েছেন, কিন্তু যে কোম্পানি এই সমস্ত কাজ করেছে তারা ইলেকট্রাল বন্ডে আপনাদের টাকা দিয়েছে। এটা কিন্তু শুধুমাত্র বিজেপি পেয়েছে তা না, এই টাকাটা কিন্তু টিএমসির পেয়েছে, অন্য পার্টিও পেয়েছে। নান্টু, আপনারা তো একদম স্বচ্ছতা এনে দিয়েছে। যেদিন যার বাড়িতে সিবিআই যাচ্ছে 5 দিনের মধ্যে তাকে টাকা দিতে হচ্ছে। এর চাইতে ভালো সিস্টেম তো এটাকে কেউ আনতে পারেনি। আপনি এই জন্যই তো আমরা এটাকে বলি যে CBI আপনি একে যেটাকে তো দিল্লির আবগারি দুর্নীতি মামলায় যে ব্যবসায়ীকে দেওয়া হয়েছিল, আপনি ঘুরিয়ে ব্যাপারটা বলছেন, তারপরে বিষয়টা তার কাছেই বিষয়টা আগে electoral থেকে bond এ টাকা দেখবেন, নেওয়া হয়েছে। আগে যার যে বাড়িতে ED CBI পাঠানো প্রধানমন্ত্রীদের হয়েছিল, পরের দিন তার কাছ থেকে বিভিন্ন টাকা নেওয়া হয়েছে। কেলেঙ্কারিগুলো যুক্ত থাকতো। রাজু, আপনি আমাকে বলুন, এখানে ধর্মকে বন্ডের মাধ্যমে টাকা হাইকোর্টে দেখেছেন ধর্মকে রায়গুলো আপনি আমাকে বলুন, আমি যে বিষয়টা জিজ্ঞেস করতে চাইছি, ধর্মকে রাজনীতির সাথে আপনারা এবারও কি ব্যবহার করবেন? না সেটা একদম সেটা অন্য দলরা প্রশ্ন উঠাচ্ছে, কিন্তু সেরকম কোনো বিষয় নাই। আমরা আগাগোড়ায় ছিলাম। যদি সেটাই যদি বিষয় হতো, এই মুখ্যমন্ত্রী আজকে মমতা ব্যানার্জি বাজপেয়ীর আমার রেল মিনিস্টার হতো না। তখনও বিজেপি রাম মন্দির ছিল, এখনো বিজেপি রাম মন্দির ছিল। আজকে উনার দয়াতে আজকে রেল মন্ত্রী ছিল, তার পরবর্তীতে তার দয়াতে উনি রামের দয়াতে আজকে উনি মুখ্যমন্ত্রী এখানকার। যেদিনকে নির্বাচন ঘোষণা করা হয় তার 72 ঘন্টা আগে পর্যন্ত নির্বাচন কমিশনে মাত্র একজন ছিল। আপনি খেয়াল করে দেখুন, নির্বাচন কমিশনে 3 জন মেম্বার হয়। যেদিনকে নির্বাচন ঘোষণা করা হয় সেদিনকে মাত্র একজন মেম্বার তার 72 ঘন্টা আগে ছিল। তারপরে নির্বাচন কমিশনে আরো লোক জোগাড়ও করা হলো। প্রশ্নটা হচ্ছে আমার স্পেসিফিক এই জায়গাটাতে, যে ভারতবর্ষের প্রত্যেকটা স্বশাসিত সংস্থায় বিজেপি সরকার তারা যেভাবে প্রভাব বিস্তার করছে এবং ভবিষ্যতে এটা ভারতবর্ষের গণতন্ত্রে ভয়ঙ্কর একটা আকার ধারণ করতে পারে। আমি পার্থর কাছে জানতে পারবো, পার্থ, যেমন বিজেপি রাম মন্দিরের ইস্যু তুলছে, স্বাভাবিকভাবে তুলবে, আপনাদের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের একটা অভিযোগ উঠছে। দেখুন, আমাদের দল তৃণমূল কংগ্রেস বা পশ্চিমবঙ্গ সরকার কখনোই নির্দিষ্ট একটি ধর্মের প্রতি অনুরক্ত দেখায় না, সার্বিকভাবে সর্বধর্মের মানুষের স্বার্থে কর্মসূচি রূপায়ণ করে। দুর্ভাগ্য হলো প্রভু রামচন্দ্র আমাদের কাছে ঈশ্বর, আমাদের কাছে ভগবান, কিন্তু বিজেপি রামচন্দ্রকে তাদের ইলেকশনের এজেন্ট তৈরি করছে। এটা অত্যন্ত দুর্ভাগ্য। আমরা ভগবান হিসাবে শ্রীরামকে দেখতে চাই, বিজেপির রাজনৈতিক এজেন্ট হিসেবে নয়। একটু আগে রঞ্জন বাবু একটাকে প্রশ্ন করা হয়েছিল আমাদের তরফ থেকে, বিজেপির তরফ থেকে, যে যানজটের ব্যাপারে, কিন্তু উনি সুন্দর এড়িয়ে গেলেন। 25 মাস হলো ওনারা ক্ষমতায় এসেছে, তাহলে 2011 সাল থেকে কারা ক্ষমতায় ছিল পশ্চিমবঙ্গে? আর উনি একটা কথা বলেছেন যে ক্রেন দিয়ে উনি রাস্তা চওড়া করছেন। ভারতবর্ষে এখন কোন ইঞ্জিনিয়ার জন্ম হয়েছে যে হাইজ্যাক করে সে রাস্তা বাড়াবে? বিজেপির নেতা মন্ত্রীদের যারা আছেন স্টেজে, তাদের থেকে আমাদের জিজ্ঞাসা, বেটি বাঁচাও বেটি পড়াও কোথায়? উজ্জ্বলা যোজনার গ্যাস কোথায়? কালো টাকা কোথায়? দেখুন, একটা জায়গায় বলছি, অনেকগুলো প্রকল্প পশ্চিমবঙ্গে চালু করতে দিচ্ছে না। বেটি বাঁচাও বেটি পড়াও চালু করতে বলছি, দিয়েছে, আপনাদের কোনো টাকা আয়ুষ্মান বরাদ্দ ভারত, হয়নি। বেটি বাঁচাও, যেটা মোদির বলছে, গ্যারান্টি শূন্য। এই যে কন্যাশ্রী টাকাটা তো বেটি বাঁচাও টাকা একই তো জায়গায় মিথ্যে বলছে। একদম নয়। কন্যাশ্রী কি বেটি না, বাঁচাও না, বলবেন না? না, 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 আপনারা আয়ুষ্মান ভারত দিচ্ছেন না, স্বাস্থ্যসাথী করে দিচ্ছে।
আয়ুষ্মানে 5 লক্ষ টাকা পেত, আজ আয়ুষ্মান পশ্চিমবঙ্গে চালু করছে এই না। নেতাদের আপনারা মিথ্যে কথা স্বাস্থ্যসাথী বলাটাই নাম দিয়ে কাজ, আর দিচ্ছেন। কোনো কাজ নেই। স্বাস্থ্যসাথী আপনাদের স্বাস্থ্যসাথী করে দিচ্ছে। আয়ুষ্মান ভারতের অনেক আয়ুষ্মান আগে থেকে কেন চালু হয়েছে। করেনি? আয়ুষ্মানের অনেক আগের থেকে স্বাস্থ্যসাথী চালু তাহলে হয়েছে। আয়ুষ্মান অনেক স্বাস্থ্যসাথীকে আগে। 5 লক্ষ আয়ুষ্মান টাকা কেন করা পর্যন্ত হয়নি? দেওয়া হয়। বঞ্চিত আপনি হয়েছে। জানেন না, সবাই জানে। আপনার কাছে তথ্য ভুল সব রয়েছে। জায়গায় যাচ্ছে। পশ্চিমবঙ্গে আমি মোদির জানতে গ্যারান্টি চাই, শূন্য, রঞ্জনদা, জিরো, নান্টুদা, বিগ নান্টুদা, জিরো। আমি জানতে চাই পশ্চিমবঙ্গের এই যে উত্তরবঙ্গের বৃহত্তর পাট, এই পাটে প্রথমে নান্টুদা তারপরে পার্থদার কাছে জানতে চাইব, লক্ষ্মীর ভান্ডারের কোনো এফেক্ট পড়বে? দেখুন, লক্ষ্মী ভান্ডার মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে যে ও লক্ষ্মী ভান্ডারটা দিয়ে মানুষকে একটা সাময়িক রিলিফ দেওয়া হচ্ছে, কিন্তু আসলে তাদের পরিবারের ছেলে মেয়েদের চাকরি হচ্ছে না, তার পরিবারের যে মাথা সে আজকে যা আয় হচ্ছে তার চেয়ে বেশি তারা ব্যয় করছে মদ বা বিভিন্ন জায়গায় টাকা খরচ করে। তাহলে আজকে মহিলারা যারা এক সময় বিধানসভার সভায় টাকা পেয়ে অনেকেই ভোট টিএমসি কে দিয়েছিলেন, তারা আজকে সচেতন, তারা আজকে নারী নির্যাতনের শেখ শাহজাহানের বিরুদ্ধে লড়াই করছেন। লক্ষ্মী ভান্ডারের টাকা তারা নিলেও আজকে মহিলারাই দাঁড়িয়ে বলছেন আমরা লক্ষ্মী ভান্ডার চাই না, আমরা চাকরি চাই, আমাদের ছেলেদের চাকরি দেওয়া হোক। তাই তারা মানুষ মনে করছে নান্টুদার বক্তব্য লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে নেবে, ভোট দেবে না। পার্থদা, লক্ষ্মীর ভান্ডার হচ্ছে পশ্চিমবাংলায় একটা নতুন ভিক্ষাবৃত্তি চালু হয়েছে, এর তীব্র বিরোধিতা আমরা করি। দ্বিতীয়ত আমরা এটাও বলি, দুর্ভাগ্যের বিষয় বিরোধী দল হিসাবে যারা বিজেপি আছে তাদের নেতা বলছে আমি 3000 টাকা করে দেব। ফলে নান্টুবাবু যেটা বললেন যে লক্ষ্মীর ভান্ডার দিয়ে সেই টাকায় নাকি মদ বিক্রির টাকা দিয়ে দেওয়া হচ্ছে, তাহলে বিজেপি যদি কোনোদিন সরকারে আসে সে তো আরো মদ বিক্রি করবে। কেন্দ্র সরকার দিবে, মোদিজি দিবে, ফলে রাজ্যের আয় থেকে দেবে না। তারা পার্থবাবু মানুষকে রাজ্যের আয় থেকে ভিক্ষা দেবে না। দিয়ে 3000 দিচ্ছে, দখল ত্রিপুরা করছে। আসামে দিচ্ছে, এইটা আমরা পছন্দ করি। দিবে। রঞ্জন, আমার দুটো বিষয় খুব পরিষ্কার। এক তো হচ্ছে যে আত্মনির্ভরতার কথা বলে ভারতবর্ষে মোদিজি ভোট চাইছেন, পশ্চিমবাংলা একমাত্র উদাহরণ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের এখানকার মহিলারা আত্মনির্ভর হচ্ছেন। প্রথমত এটা হচ্ছে কথা। দ্বিতীয়ত হচ্ছে এই সম্মান ভারতবর্ষের কোনো রাজ্য সরকার দেখাতে পারেনি। আরেকদিকে ভারতবর্ষের গত এই শতাব্দীতে, এই 10 বছরে সবচেয়ে বেশি বেকারি 14 কোটি বেকার হয়েছে এই সময়কালে এই নরেন্দ্র মোদী অমিত শাহের সরকারের আমলে। তারা বলছে চাকরির কথা, তারা বলছে মানুষকে রিলিফ দেবে। এ হাস্যকর কথা। ভারতবর্ষের অন্য জায়গায় মানুষকে মিথ্যা কথা বলা হচ্ছে এবং পশ্চিমবাংলায় আমরা ভালো আছি। পশ্চিমবাংলায় পাহাড়, সমতল, গ্রাম, আমরা প্রত্যেকে ভালো আছি, মানুষ ভালো আছেন, তার ভিত্তিতেই এবার ভোট হবে। প্রত্যেক বক্তাকে 1 মিনিট করে সময় দিচ্ছি, শেষ 1 মিনিট করে। মানুষ কেন বিজেপিকে ভোট দেবে? রাজু, দেখুন, কেন্দ্রীয় সরকার যে যোজনাগুলো নিয়েছে সেই যোজনাগুলোর প্রতিটা কাজই আমাদের এই উত্তরবঙ্গে হয়েছে, কারণ পশ্চিমবঙ্গে হয়েছে। আপনি দেখুন, আবাস যোজনা, উজ্জ্বলা যোজনা, জলের যে প্রকল্প, জলের প্রকল্প এবং কেন্দ্রীয় সরকারের অর্থ মাধ্যমে আমাদের স্বাস্থ্য, প্রতিটা প্রকল্পতে কেন্দ্রীয় সরকারের অনুদান। মানুষ মানে বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছে সারা দেশের যে পরিস্থিতি, যারা পশ্চিমবঙ্গের থেকে বিভিন্ন রাজ্যে যায় পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে যাচ্ছে, তার যে বাড়ির ছেলেটা বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করছে, সে বাড়ির মা বাবারা বুঝছে কি পরিস্থিতির মধ্যে আছে। পশ্চিমবঙ্গের বাইরে গেলে বুঝতে হবে ভারতবর্ষের কি চেহারা আর পশ্চিমবঙ্গটা কোথায় আছে। পার্থদা কেন ভোট দেবে বাম কংগ্রেসকে? দুই দলের যে গাজোয়ালি চলছে এই রাজ্যের বুকে, বিশেষ করে মানুষ তার থেকে মুক্তি পেতে চায়। মানুষ বরাবরই তার অধিকারকে নিয়েই বাঁচতে ভালোবাসে। বামেরা সেই অধিকারকে পাওয়ার গল্প শুনিয়েছে, দেখিয়েছে। ফলে সেই অধিকারের প্রশ্নে আমরা গোটা উত্তরবঙ্গে মানুষের কাছে বাম গণতান্ত্রিক জোটের পক্ষের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানাই। রঞ্জন, দেখুন, এবারকার আমরা আবেদন করেছি যে এই বিজেপির নেতাদের যে অহংকার এবং বাংলার প্রতি যে বঞ্চনা, এই জমিদারদের বিরুদ্ধে পশ্চিমবাংলার আমাদের যে পাওনা দাবি সেইটা আদায়ের ক্ষেত্রে এবং ভারতবর্ষের যে নতুন এই অষ্টাদশ সরকার গঠিত হতে চলেছে তার নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে আনার দাবিতে এবার মানুষ ভোট দিচ্ছেন তৃণমূল কংগ্রেসকে এবং সেটা শুরু হবে
19 এপ্রিল থেকে, এবং ভারতবর্ষকে আগামী দিনে পথ দেখাবে বাংলা। 42টি আসন মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এবার ভারতবর্ষের সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা নেবে। দেখুন, উত্তরবঙ্গের মানুষ আমাদের ভোট দেবে, তার প্রথম কারণ হলো যে আমরা কলকাতা থেকে মায়ানমারে যাওয়ার রাস্তা, জাতীয় সড়ক রাস্তার কাজ তৈরি হচ্ছে। আজকে কুচবিহার থেকে, শিলিগুড়ি থেকে কুচবিহার যেতে মানুষ জাতীয় সড়ককে ব্যবহার করছে, এবং আগামী দিনে কেন্দ্রের যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো চালু করতে উত্তরবঙ্গের মানুষ চাইছে যে আমাদের মোদিজিকে চাই। মোদিজিকে দিলে আমরা অনেক কিছু পাবো, যেগুলো আটকে আছে, যানজট থেকে নিয়ে বেকারত্বের থেকে মানুষের অধিকার, এবং স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে বেকারত্বের যে চাকরি, ভারী শিল্প, সমস্ত কিছু। ধন্যবাদ। আজকে ভারতবর্ষ খাদ্য সূচকে সব থেকে পিছিয়ে। ভারতবর্ষে বেকারত্ব 75 বছরে সব থেকে বেশি 45%। মানুষের কাজের অধিকার কেড়ে নিচ্ছে। মোদির গ্যারান্টি শূন্য হয়েছে। 15 লক্ষ টাকা থেকে কালো টাকা আনা থেকে শুরু করে বেকারত্ব দূরীকরণ সবটাতে ব্যর্থ। এই ব্যর্থতার দায়ভার মোদী সরকারকে নিতে হবে, এবং বিজেপির বিরুদ্ধে মানুষ ভোট দেবে, এবং বাংলার বিরুদ্ধে যে বঞ্চনা কেন্দ্রীয় সরকার করছে তার সমুচিত জবাব দেবে উত্তরবঙ্গ সহ বাংলার সর্বস্তরের মানুষ। অভিযোগ পাল্টা অভিযোগ থাকবেই, স্বভাবতই আছে। 19 এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণ, 19 এবং 26 তারিখে মালদা বাদ দিলে উত্তরবঙ্গের সমস্ত আসনেই ভোট গ্রহণ হবে। মানুষ মতদান করবেন, এবং 4 তারিখ, জুনের 4 তারিখ ব্যালট বক্স খোলা হলে জানতে পারবো আমাদের এই আলোচনার নির্যাস এবং আপনাদের অভিযোগ পাল্টা অভিযোগের উত্তর। মানুষ ব্যালট বক্সে কোন দলের পক্ষে দিয়েছেন, কোন দলের বিপক্ষে দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ আজকে আপনাদের এই অনুষ্ঠানে আসার জন্য।